এত মানুষের ভিড়ে তার সামনে থাকা ব্যক্তির কাছে যাওয়ার জন্য ঠেলে ঠেলে আসছে সুজাতা। তার যে কি রকম লাগছে সে সেটা বোঝাতে পারবে না। এমনি সে এসবে চরম বিরক্ত। এসব ভাবতে ভাবতে কাঙ্ক্ষিত ব্যক্তির নিকটে এসে কপট রাগ দেখিয়ে সুজাতা বলে উঠল, এবার হয়েছে মা, রাগ করছিস কেন মা? আম থামো তোমার ইমোশনাল ব্ল্যাকমেইল। আমার শরীর খারাপ লাগছে, আমি এক্ষুনি বাসায় যাব। কিন্তু কোনো কিন্তু শুনবো না মা, আমি সিরিয়াস, আমার ভীষণ রকম খারাপ লাগছে। আচ্ছা আয় আমার সাথে। এই বলে নীলিমা বেগম সুজাতার হাত ধরে সামনে হাঁটা ধরলেন। সামনে এসে ড্রাইভারকে কিছু বুঝিয়ে দিয়ে সুজাতাকে গাড়িতে উঠিয়ে দিলেন। আর সুজাতাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বুজে নিল আর ড্রাইভারকে এসি ছাড়তে বলল। হ্যাঁ, এতক্ষণ ভিড়ে থাকার জন্য বিরক্ত হচ্ছিল উনি সেবা দেওয়া এই তরুণী, আর তার মায়ের সাথে খেপে গিয়ে কথা বলছিল। এই শপিং জিনিসটাই যে তার জীবনের অনেক বড় কাল, সেটা শুধুমাত্র সেই জানে। কারণ এমনই একদিনে সে তার বাবাকে হারিয়েছিল। সবাই এ ব্যাপারে জানলেও সে স্বচক্ষে তার বাবার মৃত্যুকে দেখেছে, তাই তো তার ভিড়ে ফোবিয়া আছে। আজ নিজের বড় বোন সুরমা রবিয়ে না থাকলে কখনোই এখানে আসতো না। 12 বছর বয়সের পর থেকেই সুজাতা এসব ভিড়ে থাকে না। সবসময় সেই বিভৎস ঘটনাটি ভেসে ওঠে চোখের সামনে। সে অবশ্য এইসব পরিবারকে কখনো বুঝতে দেয়নি। বাবা ছাড়া কাটিয়ে দিল সুজাতা 7টি বছর। সেদিন মায়ের জন্য গিফট নিতে বায়না না ধরলে তার বাবা আজ থাকত। মায়ের গিফট কেনা হয়েছিল ঠিকই, কিন্তু সামনে থেকে একটা মালবাহী ট্রাক এসে পরিবেশটাই পাল্টে দিল। তার বাবাও চলে গেল, পরিবারে থেকে গেল সেই সুরমা আর নীলিমা বেগম। বাবার মৃত্যুর পর মাই তাদের সব অভাব পূরণ করেছে, সামান্য একটা স্কুলের শিক্ষকতা করে। আজ অবশ্য আমার মা সফল, কারণ আমাদের দুজনকেই তিনি সঠিক পথে এগিয়ে আদর্শ মানুষ তৈরি করেছেন। তার অক্লান্ত চেষ্টায় আমার বোন একজন ডাক্তার আর আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী বিজ্ঞান বিভাগের। আমরা দু বোন, ভাই নেই কোনো। তবুও আমাদের ওর আর্থিক অবস্থা খারাপ নয়। গাড়ি বাড়ি কি নেই, সবই আছে। তবে সেদিনের বেড়ে ওঠা সুরমাপু নাকি আজ বাদে কাল বিয়ের পিড়িতে বসবে। চলে যাবে আমাদের বাড়ি ছেড়ে, আমাদের ছেড়ে। আমাকেও যেতে হবে একদিন, কিন্তু তখন আমার মা কে দেখবে? সমস্যা নেই, মাকে আমার সাথে রাখবো। এই চিন্তা করতে করতে হঠাৎ গাড়ির হর্ন আর ড্রাইভার কাকুর গলা শুনে চোখ খুললাম। মামনি, নামবা না। হুম চাচা, নামছি নামছি, আপনি গাড়ি পার্ক করে আসেন, খেতে বসবেন আর গাড়ি অন্য ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা মা জননী। এই বলে ড্রাইভার দরজা খুলে দিল আর বেরিয়ে আসলো সুজাতা। শরীরটাকে এলিয়ে ঢেলিয়ে লিফটে উঠে তাদের রুমের সামনে এসে কলিং বেল চাপতেই দরজা খুলে গেল। দমকা এক হাওয়া আমার শরীরে খেলে গেল, মনে হলো এক অশুভ কিছুর ইঙ্গিত। আমি পাত্তা নিয়ে সামনে তাকিয়ে যেই দরজার বাইরে থেকে ঘরে পা দিব, এমন সময় কারোর চেনা পরিচিত কণ্ঠ কর্ণকুহর হতেই সুজাতার আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। এ যে স্বয়ং গুপ্তারাজ। আসলেই আজকে সন্ধ্যাটা একটা গুফা। সুজাতার উত্তর না পেয়ে পুনরায় জিজ্ঞাসা করলো আগন্তুক, তোমার হিজাবের এক সাইড এভাবে খুলে গিয়েছে কেন? কপট রাগ দেখিয়ে। এই রে, আমি শেষ, গুপ্তারাজ তো আইজকে খাইছে আমারে। এটা ভেবে নিজের দিকে চোখ দিতেই সুজাতার চোখ ছাড়াবড়া। কারণ সত্যি আমার হিজাবের এক সাইডের পিন খুলে ঝুলে আছে, যা দেখতে বিশ্রী দেখাচ্ছে। আর আমি কিনা এই গুপ্তারাজের সামনে এভাবে আছি, ছিছি। এই কথা বলাতে সুজাতার মুখের ভাব এক এক রকম হচ্ছিল, আর এতক্ষণ সুজাতার কার্যক্রম লক্ষ্য করাতে এই বিষয়টি চক্ষুগোচর হয়নি সৌজন্যের। সে নিজের ভ্রুকুটি উঁচিয়ে সুজাতার দিকে বিরক্তি সূচক দৃষ্টি নিক্ষেপ করে বলা শুরু করল, কি ব্যাপার? কাকে দেখাতে এরম ভাবে পিন খুলেছ? সৌজন্যের কথার মাঝেই সুজাতা হিজাবের পিন ঠিক করে নিল। আর তার কথা উত্তরে সে বলে উঠল, আপনার মতো এত অসভ্য আমি নই। আপনি যেটা ভাবছেন সেটা আসলে না। গাড়িতে ঘুমিয়ে গিয়েছিলাম বিদায় হিজাবের পিন খুলে গিয়েছে। সেটা আমি লক্ষ্য করিনি, আর এসে আপনার মতো অসভ্যের সামনে পড়লাম। মুখে খই ফুটেছে বেশ ভালোই, তবে বেশি দিন না, অপেক্ষা করো। আর তো মাত্র 1 মাস বাকি। তোমার মনের বিয়েটা আগে মিটুক, তারপরেই তুমি আমার কাছে আসছো, তখন বোঝাবো কত ধানে কত চাল। ইস, শখ কত! আমি জানি কত ধানে কত চাল।
সুজাতার এমন কথায় সৌজন্য আর কিছু না বলে উঠে পড়ে, কারণ এই মেয়ে এখন কোমর বেঁধে ঝগড়া করবে। সৌজন্যের চলে যাওয়া দেখে সুজাতাও হাফ ছেড়ে বাঁচল। সে আজ পুরো দমে ঝগড়া করার মুডে ছিল। ভাগ্যিস সৌজন্য চলে গেল, আর নয়তো বাড়ি মাথায় তুলে ফেলতাম। তবে একবার তার বউ হলেই আমার সব উড়াউড়ি বন্ধ। কিন্তু এই কুত্তারাজ আসলোই বা কখন? সুজাতার চিন্তার মাঝেই চলে আসে তার ফুফু ইয়াসমিন খাতুন। সুজাতা ফুফুকে দেখে জড়িয়ে ধরল আর জিজ্ঞাসা করল, কখন আসলো তোমার ছেলে? তোর মাই তো ওকে আনলো ডেকে, কেন খুশি হোসনি? তোমাকে আর কি বা বলবো, তোমার ছেলে আমাকে তেনা তেনা বানিয়ে ফেলবে। অবশ্য ও আশাতে খুশি হয়েছি। তোর মা কোথায়? ওদের শপিং শেষ হয়নি, আমার শরীর খারাপ লাগছে তাই এসে গেছি। আচ্ছা যাই হোক, তুই ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বাড়ছি, আজকে দুজনকে আমি খাইয়ে দিব। ফটাফট চলে আয়। আচ্ছা। সুজাতাই বলে নিজের রুমে যায়, কাবার থেকে জামা বের করে ওয়াশরুমে ঢুকে আর ভাবে, কোন অলক্ষণে দিনে যে তার সাথে দেখা হয়েছিল এই কুত্তারাজের। এই কুত্তারাজ তার ফুফাতো ভাই। বাবার একটাই বোন ছিল কলিজার টুকরো, একেবারে ঠিক তেমনি সুজাতার কলিজার টুকরো ফুফু। এই কুত্তারাজ ছোট থেকেই তার খালার বাসা আমেরিকায় ছিল, সেখানেই পড়াশোনা কমপ্লিট করে দেশে ফিরেছে, আর দেশে ফিরেই তার পেছনে লেগেছে। ফ্ল্যাশব্যাক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে পরখ করে দেখতে লাগলো সুজাতা। আজকে সে শাড়ি পরেছে, দেখতে অপরূপা লাগছে। নিজের চোখ থেকে আঙুলের কোনায় আস্তে একটা কামড় দিয়ে দিল আর বলল, নজর না লাগুক আমার উপর। শরতের এই দিনে তারা কাশফুলে ঘুরতে যাবে। কাশফুল সুজাতার বরাবরই বেশ প্রিয়। যেখানে সবার অন্যান্য ফুল, সেখানে সুজাতার কাশফুল। আর তারা বলতে সুজাতার পরিবারের সবাই। তবে এরই মাঝে নতুন করে আসবে শুধু তার ফুফু ফুফাতো ভাই। ফুফু ইতিমধ্যেই সুজাতার বাড়িতে এলেও তার ফুফাতো ভাই এখনো আসেনি। জানা গিয়েছে সে একটা কাজে আটকে গিয়েছে, তাই আসতে দেরি হবে। তারা যেন চলে যায় আর মাঝে এসে সে যোগদান করবে। সুজাতার ফুফাতো ভাই পার্মানেন্ট ভাবে দেশে আসার জন্য তার গোছগাছ করতে সময় লেগেছে খানি। তবুও ফুফুর জোড়াজুড়িতে রাজি হয়েছে সে। সুজাতার ভাবনার মাঝেই ডাক পড়ল তার। মিষ্টি সুরে তাকে ডাকছে তার বড় বোন সুরমা। সুরমার কথায় সে বেরিয়ে গেল রুম থেকে। নিচে গিয়ে দেখলো গাড়ি অপেক্ষা করছে। তাই সে অতি বিলম্ব না করে গাড়িতে উঠে পড়ল। গন্তব্য নীল নদীর কাশফুল। নীল নদীর কাশফুলে এসে পৌঁছেছি প্রায় ঘন্টা খানিক হলো। সন্ধ্যাও হয়ে এসেছে। এদিকে ফুফু মন খারাপ করে বসে আছে যে তার ছেলে এখনো আসেনি। প্রচন্ড রকম খিদে পাওয়ায় বাকিরা ছবি তুলে উঠে দাঁড়ালো রেস্টুরেন্টের উদ্দেশ্যে। কিন্তু সমস্যা হলো আমাকে নিয়ে, কারণ আমি রাস্তা পার হতে পুরাই কাঁচা। সবাই আনন্দের তালে আমার কথা ভুলে আমাকে এভাবেই একা ফেলে যেতে লাগলো। আর তারা রাস্তাও পার হয়ে গেল। তা দেখে বারবার বাবার মৃত্যুর ভয়ঙ্কর দৃশ্য মাথায় ঘুরপাক খাচ্ছিল, যার কারণে আমি তাদের হন্তদন্ত হয়ে পাগলের মতো ডাকছিলাম। কিন্তু শহরের গাড়ির যা অবস্থা, আমার ডাক শোনার বাহিরে। সাহস জুগিয়ে যেই রাস্তা পার হতে যাব, অর্ধেক রাস্তায় এসে আবার চোখে পড়লো এক ট্রাক। আমি ভয় জমে সেখানেই দাঁড়িয়ে যাই। মনে হলো এই বুঝি আমি নেই। প্রচন্ড রকম ভয়ে চোখ খিচে ফেলি। তারপর হাতে হ্যাচকা টান অনুভব করি। পাশে কে আছে না নেই তা খেয়াল না করে তাকে জড়িয়ে ধরে বারবার বাবার নাম নেওয়া শুরু করি। কিন্তু সেই মানুষটাই যে আমার ফুফাতো ভাই ছিল। সে আমাকে ধরে নিয়ে এক বেঞ্চে বসিয়ে সাইডে গিয়ে বাড়ির লোকেদের কাছে জিজ্ঞাসা করলে তারা জানায় যে খেতে বসেছে। তাই সৌজন্য আর ডিস্টার্ব করলো না। তবে এই ভেবে অবাক হলো যে তাদের মাঝে যে বাড়ির মেয়ে নেই তার কোনো হুদিস নেই। বাসায় যেয়ে নিয়ে আগে ভাইয়া প্রথমে আমাকে তার পরিচয় বলে তারপর আমার এরকম করার কারণ বলি। যা শুনে আচমকা ভাইয়া আমাকে জড়িয়ে ধরলো। কাঁধে গরম কয়েক ফোঁটা জল অনুভব করলাম, যার মানে সেও কাঁদছে। সেদিনের ঘটনার পর বাড়ির সবাই আমার খেয়াল রাখে, আর আমি কিছুটা সুস্থ হতেই মা বিকেলে এসে বলে নীল রঙা শাড়ি আর কিছু গয়না পরতে। আমি ভাবলাম হয়তো বা ঘুরতে যাব, তাই মা এভাবে বলল। তাই অতি বিলম্ব না করে পটু হাতে একাই পরে নিলাম শাড়ি, সেই সাথে গলায় একটা সাধারণ চেইন, প্লাস হাতে বালাইতেই বউ বউ লাগছে। আয়নায় নিজেকে দেখে লজ্জা পেলাম কিছুটা। তখনই মা এসে চিরুনি নিয়ে মাথায় হাত খোপা করে প্লাস্টিকের একটা অপরাজিতা ফুল গুজে দিল, আর আমার দিকে তাকিয়ে বলে উঠল, মাশা আল্লাহ। তারপর মা আমাকে বলল চল।
সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে দেখি ফুপি আর সৌজন্য ভাইয়া সোফায় বসে আছে। আমি তাদের দেখে অবাকের চরম পর্যায়ে। তাদের সামনে মা আমাকে বসালো, তারপর ফুপিও আমার প্রশংসায় ব্যস্ত, আর আমি তো লজ্জায় মরি মরি অবস্থা। যাই হোক, এই পর্ব শেষ করে শুরু হলো মূল পর্ব, অর্থাৎ আজই নাকি কাবিন করিয়ে রাখবেন, পরে ঘরে তুলবেন। সেই মোতাবেক কাজ হলো। আমি হয়ে গেলাম সৌজন্য ভাইয়ের একান্ত ব্যক্তিগত সম্পদ। আর তবে থেকেই ভাইয়ার সাথে থাকতে থাকতে এইভাবে ফাজলামো করা শিখে গিয়েছি বর্তমান। তবে সেদিন বিয়ের রাতে সৌজন্য ভাইয়া আমাকে রাতে ছাদে ডেকেছিলেন, আর আমিও তার হুকুম মেনেছি, তবে ভেতরে ভেতরে ভয় ছিল যে কি না কি বলে। এত চিন্তা করে অবশেষে ছাদে উঠলাম, গিয়ে দেখি ভাইয়া ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। আমাকে অস্তিত্ব অনুভব করে না দেখেই বলে উঠল, ও এদিকে এসো। তার মুখে বউ কথাটা নেশার মতো আমাকে টানছিল। তাই ধীর পায়ে তার দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই আমাকে এক টানে তার সামনে নিয়ে এসে পেছনে ঘুরিয়ে জড়িয়ে ধরলো শক্ত করে, আর বলা শুরু করলো, তোমাকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি গো। শুধু অপেক্ষায় ছিলাম কবে নিজের পায়ে দাঁড়াবো, আর এই দেখো আজ আমি সফল। তবে সেটা তোমাকে পেই। বিদেশে থেকে কোনো বিদেশিনীর প্রতি কোনো টান অনুভব করিনি, যেটা তোমাকে দেখার পর হয়েছিল। তাই হৃদয় হরণীকে হারিয়ে ফেলার আগেই নিজের করে নিলাম। এখন তুমি শুধু এই সৌজন্যের। কথায় বলে সৌজন্যের সুজাতা। আরেকটা কথা, তোমার নাকি কাশফুল অনেক প্রিয়। তবে শোনো মেয়ে, কাশফুলেই কিন্তু আমার প্রথম প্রেমের সূচনা, তাই আজ থেকে আমার আর তোমার জন্য সেরা প্রেমের কাশফুল। আর যতদিন না আমার কাছে আসছো ঠিক ততদিন কিন্তু অন্য কারোর হওয়া মানা। আমার কাছে আসার পর শুধুমাত্র আমারই হবে। শীতল কণ্ঠে। আমি এইসব শুনে কি বলবো ভেবে পাচ্ছিলাম না, তাই তাড়াতাড়ি করে বলে ফেললাম, হুম হুম। এত ভয় পাওয়ার কিছুই নেই বউ। তোমার কি পুরুষ। এই বলে গালে টুক করে চুমু দিয়ে ধীর পায়ে ছাদ থেকে নেমে গেল। আর আমি গালে হাত দিয়ে রাখলাম। তারপর ঘরে এসে তখনকার ঘটনা মনে করতেই আবারও লজ্জায় পড়ে গেলাম। এভাবে কয়েকদিন সামনে যেতাম না, কিন্তু পরে ভাইয়া চলে যাওয়ার পর কেমন জানি মন খারাপ হতো। আর সেদিনকার সৌজন্য ভাইকে আর কোনোদিন দেখতে পাইনি, সবসময় গম্ভীর মুখ। আর আমার ভাবনার মাঝে আচমকা চিৎকারে ধরফর করে উঠে দাঁড়ালাম। কি হয়েছে তা বোঝার প্রয়াস চালাতেই বুকটা ধক করে উঠল। কারণ আমার সামনে দাঁড়িয়ে সৌজন্য ভাইয়া। বলি, তোকে কি পালকিতে করে ডাইনিং এ নিয়ে যেতে হবে? মানে? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কারণ তুমি থেকে ডিরেক্ট তুই। মানেটা খুবই সহজ। এতক্ষণ ধরে এখানে বসে কি করছিস? মা ডাকছে সারা দিস নি, আর আমি এসে দেখি চুলটাও মুছিসনি। এই বলে বিছানায় রাখা টাওয়ালটা নিয়ে সযত্নে আমার চুল মুছিয়ে দিল। মনে মনে বললাম, তোকে বেটা এমনি এমনি কুত্তারাজ বলি না। কুত্তার মতো এই ভালো তো এই খারাপ। বেশ কিছুক্ষণ পর আমাকে বলল, চলো খেতে হবে, সবাই অপেক্ষা করছে। মা এসেছে? হ্যাঁ, সবাই এসে গিয়েছে। আর মামুনি বলল যে তোমার নাকি শরীর খারাপ। আরে ফিরে থাকার প্রবলেমটাই তো, সেটা তুমি ছাড়া অন্য কেউ জানে না এই বাড়ি। আচ্ছা চলো, এরপর থেকে আর যেতে হবে না। আচ্ছা। এই বলে চলে গেলাম ডাইনিং এ। গিয়ে রাতের খাবার সম্পূর্ণ করে উঠে আসলাম নিজের রুমে। রুমে এসে ব্যালকনির পর্দা সরিয়ে দেয় সুরমা। সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে আসলো সবে। আজ তার বিয়ে, বিশ্বাসই হচ্ছে না যেন। সেই সাথে খুব কষ্টও হচ্ছে তার। সে আর কিছু না ভেবে আমাকে ডেকে দিল। আমি দু চোখ কচলিয়ে ওর দিকে তাকালাম। চুল থেকে টপ টপ করে পানি মেঝেতে পড়ছে। এখন যে কেউ দেখলে ওর মায় পড়ে যাবে। আসলে আমার বোন খানিকটা এরকমই, যেরকম সুন্দর তেমন গুণ আর মায়াবিনী। আর আমি সব দিক দিয়েই টেস্ট যেন। রূপে থাকলেও গুণে রসগোল্লা। এজন্য তো সৌজন্য ভাইয়া একদিন বলেই ফেলেছিল, মুরগিকে দিয়ে হাল চাষ করালে এর ফল ভয়ঙ্কর রকম এক হয়। এদিকে চিন্তায় ব্যস্ত। এইভাবেই কেটে গিয়েছে দুটো দিন। অনেক ব্যস্ততায় কাটিয়েছি আপুর বিয়ের কটা দিন। দুলাভাইয়ের বাড়ি থেকে এই পর্যন্ত অনেকটাই ক্লামজি হয়ে গিয়েছে।
আর মনে পড়লো আজই তো আপুর বিয়ে, তাই আপুকে বসিয়ে নিচে গিয়ে সকল কাজ করে এসে গোসল সেরে হালকা বেগুনির একটা জামদানি শাড়ি পরে নিলাম। তবে বিয়েতে এরকম আজব রঙের জিনিস পরানোর ব্যাপারটা আমার মহারাজার হুকুম, তাই আমিও আর মানা করিনি। হালকা সেজে নিচে গিয়ে সকল ফর্মালিটিস পূরণ করলাম, আপুকে নিয়ে যাওয়া, খাওয়ানো, জামাইয়ের সাথে কিছু স্মৃতি মানে ছবি তুলে রাখা, সবই করলাম। এরই মাঝে শুনতে পেলাম আপুর কান্নার আওয়াজ। বলে দে মা। হ্যাঁ মা বলে দাও, শুভ কাজ যত তাড়াতাড়ি হয়। আপু আমার দিকে কান্না ভেজা চোখে একবার তাকালো আর আমিও তাকে সম্মতি দিলাম। ছোটবেলা থেকে আমার এই বোনটাই মায়ের পরে সবচেয়ে বেশি খেয়াল রেখেছে। অন্যান্য বোনদের মতো আমাদের বন্ডিং সাপে নেউলের মতো না, একেবারে পিচ্ছি মিউয়ের ন্যায়, এই ভালো তো এই মন্দ। তবে আমাদের ঝগড়া বেশি হলে 3 মিনিট টিকেছে, এরপরই গলা জড়িয়ে সরি বলার কম্পিটিশনে নেমে যায় দুজনই। এইসব মনে করতে করতে চোখ ভিজে উঠলো, আর তো পাচ্ছি না আমি এই বুড়িটাকে কিভাবে থাকবো। অসহ্য অসহনীয় এক অদৃশ্য ব্যথায় সৌজন্য ভাইয়ের হাত আঁকড়ে ধরি, কারণ আমার পাশে এই মানুষটাই ছিল। সে আমার মাথা নিজের কাঁধে নিয়ে নিল। এর মাঝেই আপুর বলা কবুল শব্দটা শুনলাম, সেই সাথে সকলের একসাথে আলহামদুলিল্লাহ ধ্বনি, আর আমার চোখ থেকে গড়িয়ে পড়ল নোনা জল। বলো মা কবুল। কাজী সাহেবের কথায় চমকে উঠলাম। এতক্ষণ আমার বড় বোনের বিদায়ের মুহূর্তটা ভেসে উঠেছিল চোখে। সেদিনের পর কেটে গিয়েছে অনেকগুলো দিন, সেই সাথে ঘনিয়ে আসলো আমার বিয়ের দিন। হ্যাঁ, আজই আমার বিয়ে, সেটা সেজন্য সৌজন্য ভাইয়ের সাথেই। ঘর ভর্তি লোকের সামনে নির্লজ্জের মতো চোখে জল ফেলছি। এখানে উপস্থিত সকলেই আমার বাড়ির লোক। সবাই কাঙ্ক্ষিত শব্দ আমাকে দিয়ে বলার প্রয়াস চালাচ্ছে। অনেকক্ষণ পর যেই কবুল বলতে যাব, অমনি কেউ একজন দরজা দিয়ে ছুটে এসে বলল, এই বিয়ে হবে না, বন্ধ করুন এই বিয়ে। উপস্থিত সকলেই চমকে উঠে এইমাত্র বলা কথায় উৎস খুঁজে যাকে দেখতে পেল তাকে দেখে সবারই মুখ হা, কিন্তু আমার মনে ভয় নেই। আমি জানতাম এমন এক ডায়লগ দিয়ে এন্ট্রি দিবে আমারই বান্ধবী উগান্ডা আতিয়া। উপস্থিত সকলের মুখে চাহনি দেখে ফিক করে হেসে দেয় আতিয়া, আর আমার তো এর চুল ছিঁড়তে ইচ্ছে। এই উগান্ডার আমার বিয়েতে এমন করবে যদিও বলেছিল, তবে সে যে সত্যিই করে বসবে আমি তা জানতাম না। কি ভয়ঙ্কর বান্ধবী রে আমার। আতিয়া উপস্থিত সকলের অবস্থা বেগতিক দেখে ওর মজা করার ব্যাপারটা সবাইকে বললে সবাই যেন হাফ ছেড়ে বাঁচে। আসলে ও আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড আতিয়া নৌশিন। বরাবরই ভীষণ রকমের দুষ্টু এই মেয়েটা, বাবা মায়ের ছোট মেয়ে। সবশেষে হাসি মজার সাথেই কেটে গেল বিয়ের শুভক্ষণ। মিল হয়েছে দুটো ভালোবাসার। অন্ধকারবদ্ধ রুমে হাত পা বাঁধা অবস্থায় বসে কান্না করছি আমি। নিজের অতীতের হিসাব মেলাচ্ছিলাম এতক্ষণ। কি থেকে কি হয়ে গেল। বিয়ে হয়েছিল আমাদের, সুন্দর একটা সংসার হওয়ার কথা ছিল আমাদের। গল্পটা বিয়ে পর্যন্তই না হয় থেমে থাকতো। কেন এরকম হলো আমার। প্রথমে নিজের বাবা, আর আজ নিজের পুরো পরিবার, সেই সাথে নিজের ব্যক্তিগত পুরুষকেও হারিয়ে ফেললাম। কিন্তু কার এত বড় ক্ষতি করেছি আমি যে কারণে আমাকে 5 মাস যাবত এভাবে আটকে রাখা হয়েছে। অনেক তো সহ্য করলাম, কিন্তু আজ না। এবার নিজের অভ্যন্তরীণ শক্তি দিয়ে রহস্য মেলাতে হবে আমাকেই। বিয়ের দিন পর আমরা গিয়েছিলাম একটা শপিং মলে। সেখানে আতিয়ার সাথে দেখা হওয়ার পর সৌজন্য ভাইয়া আমাকে ওর কাছে রেখে গিয়েছিল রেস্টুরেন্টে। আর তারপর কিছু মনে নেই, সেই থেকে 5 মাস আমি এখানেই পড়ে আছি। তাহলে সব রহস্য আতিয়া জানে, ওর থেকেই জানতে হবে আমাকে। আর এতদিনে পালানোর চেষ্টা না করাতে আগন্তুকের লোকেরা ভেবেছে হয়তো দুর্বল, তাই আজ আমাকে এখান থেকে পালানো কেউ আটকাতে পারবে না। যেই ভাবা সেই কাজ। টুকটাক ট্রিক্স জানাতে সহজেই বোকা বানিয়ে বের হয়ে আসলাম পুরনো বাংলো থেকে। আর এই বাংলোটা আমার চেনা, কারণ বাবা মাঝে মাঝে এখানেই আসতো আমাকে স্কুল থেকে নিয়ে যাওয়ার সময়। আমি গাড়িতে বসে থাকতাম আর বাবা ঘন্টা খানেক পর আসতো। কিন্তু এখন দেখে মনে হচ্ছে বাংলোটা পরিত্যক্ত। তবে বেশ বুঝতে পারছি যে আমার বাবা আর আতিয়ার মধ্যে কোনো না কোনো কানেকশন তো থাকবেই, না হলে আমাকে আতিয়া থেকে এখানে আসা, তারপর সেই বাংলোতেই আটকে রাখা যেখানে আমার বাবা আসতো। তবে অবাক করা বিষয় এই যে, আসার সময় দেয়ালে বাবার পাশে দাঁড়িয়ে থাকা শাড়ি পরিহিত এক মহিলাকে দেখলাম। দেখে মনে হলো যেন স্বামী স্ত্রী নেয়। কিন্তু না, না, এত ভাবা যাবে না। এখন আমাকে যেতে হবে আতিয়ার বাড়ি। তাই আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি করে চলে আসলাম আতিয়ার বাড়ি। আসার সময় এক গার্ডের পকেট থেকে টাকা নিয়ে বেরিয়েছিলাম, তাই আর কিছু সমস্যা পোহাতে হয়নি আমাকে। আতিয়া,
বলেই দৌড়ে গেলাম তার কাছে। ফ্ল্যাশব্যাক। আদিয়ার বাড়ির সামনে এসে কলিং বেল বাজাতে যাব এমন সময় কারো কথা বলার আওয়াজ শুনতে পেয়ে বাজাতে গিয়েও সরে আসি আমি, লুকিয়ে গেলাম পর্দার ফাঁকে। আদিয়াদের বাসায় ব্যালকনি থেকে শুরু করে সব জায়গাতেই সুন্দর সুন্দর পর্দা দেওয়া থাকে, কারণ পর্দা আদিয়ার ভীষণ প্রিয়, আর আজ সেটা আমার কাজে এলো। এর মধ্যেই শুনতে পেলাম কারোর কথোপকথন। কেন করছো তুমি এরকম? সেটা তো না জানলেও চলবে। কেন আমার বেস্ট ফ্রেন্ডকে এইসবে জড়াচ্ছ? কি চাও তুমি? পুরো পরিবারের ধ্বংস? মানেটা খুব সিম্পল আদিয়া, তুমি না বুঝলে আমার কিছুই করার নেই। শুনে রাখো অভি, তুমি যদি ওদের পরিবারের কোনো ক্ষতি হয় তো আমি তোমাকে শেষ করে ফেলবো। সুজাতা আমার বান্ধবী, কম বোন বেশি। আর আমি, তুমিও। তাহলে ওর সাফাই গাইছো কেন? আমি সাফাই গাইছি না অভি। কেন এরকম করছো? বারবার একই কথা বলতে ভালো লাগে না আদিয়া। প্লিজ এরকম করো না অভি। চুপ হাত তুই। অনেক কথা শুনলাম, বন্ধ কর। আর এই নে তোর হাত পা বেঁধে দিলাম, এবার বল ছুটবি কিভাবে? অভির কথা শুনে আদিয়া মাথা নিচু করে রইল। আর প্রস্থান ঘটল অভির। অভি যাওয়ার সময় দরজায় পাসওয়ার্ড দিয়ে গেল একটা, যেটা আমি খুব সূক্ষ্মভাবে মাথায় গেঁথে দিলাম। অভি যাওয়ার 2 মিনিট পর বের হয়ে ব্যালকনি দিয়ে নিচের দিকে সতর্ক হয়ে তাকিয়ে দেখলাম অভি একটা কারে করে যাচ্ছে। এই অভি আদিয়ার বয়ফ্রেন্ড, যাকে আদিয়া প্রচন্ড ভালোবাসে, কিন্তু আজ অভির সকল আচরণ আমার মাথার উপর দিয়ে গেল। এ তো সেই অভি না যে কিনা আদিয়ার ধমকে কানে ধরে উঠবোস করত। যাই হোক, কথা না বলে অভির দেওয়া পাসওয়ার্ড ইনপুট করতেই দরজা খুলে গেল। আদিয়াকে খুঁজতে গিয়ে দেখতে পেলাম কেউ নেই। সামনে আগাতে গিয়ে দেখি আদিয়া ছুরি নিয়ে হাত কাটতে যাবে, এমন সময়ই আমি চিৎকার দিয়ে দৌড়ে ওর কাছে গেলাম। বর্তমান, কি করছিস কি আদিয়া? আমার কণ্ঠ পেয়ে আদিয়া চমকে উঠে বলে, তুই? হ্যাঁ আমি। কিন্তু তুই কিভাবে আসলি? তোকে তো অভি আটকে রেখেছে। হ্যাঁ, আমি পালিয়ে এসেছি, আর কিছুক্ষণ আগে তোদের কথা সবই শুনলাম। এত কিছু না বলে বলবি কি হয়েছে? হ্যাঁ বলবো সব, তবে এখন আমাদের একটা কাজ করতে হবে রে। কি কাজ? সন্দেহের দৃষ্টিতে। প্লিজ সুজাতা, এভাবে সন্দেহ করার সময় নেই আমাদের হাতে। তোর পরিবারে অনেক বড় বিপদ। তোর পরিবারকে মারতে অভি আর শাম্মী মিলে আজ সবার খাবারে বিষ মিশিয়েছে। কি? হ্যাঁ, চল প্লিজ। এই বলে আদিয়ার কথা মতো চললাম আমাদের বাড়ি। অবশেষে একটা সিএনজিতে উঠে গেলাম। থামো সবাই। সকলেই কারোর গলার আওয়াজ পেয়ে আমার দিকে তাকালো। সকলেই সবে পাতের ভাতে হাত দিয়ে খাবারের লোকমা করছিল। আমাকে দেখে সকলেই বিস্মিত হলো, কারণ তাদেরকে যে ভাত বেড়ে দিচ্ছে সে দেখতে পুরো আমারই মতো, আর পরনে আমারই পোশাক। আমার ভাবনার মাঝে আদিয়া তালি দিয়ে সামনে অগ্রসর হয়ে আমার মতো দেখতে মেয়েকে সামনে এনে ঠাটিয়ে 2 চর মারলো। আকস্মিক এমন হওয়াতে মেয়েরা ভড়কে গেল। সামনে আদিয়াকে দেখে তার মেজাজ পুরো পাল্টে গেল, আর আদিয়াকে শাসনের সুরে বলতে লাগলো, হাউ ডেয়ার ইউ! তুমি আমার গায়ে হাত কেন তুলেছ? জানো আমি কে? তুই যে কে সেটা তো আমি ভালোভাবেই জানি, আর আজ তোর মুখোশ খুলতে আসলাম। আদিয়া, তুমি আমার মেয়ের বান্ধবী বলে এরকম করতে পারো না। আজও কি মজা করতে এসেছো? আমার মা? না আন্টি, আজ আর মজা নয়, পাপীদের সাজা দিতে এসেছি। মানে? মা তুমি কি আমাকে বুঝিয়ে বলবে? হ্যাঁ আন্টি, অবশ্যই। আজ বাড়ির সকলকে এই একটা গল্প শোনাবো। শুনবেন তো? আদিয়া। আহা আন্টি থামুন, আজ আমার বলার পালা। আর এই গল্পটা শুনে আপনিও স্তম্ভিত হয়ে যাবেন। কি এমন বলবে তুমি? প্রচন্ড বিরক্ত হইয়েন না আন্টি, এখনো যে অনেক বাকি। আদিয়ার কথা শুনে সকলেই সিরিয়াস মুডে এসেছিল, আর অমনি আমার মতো সেজে থাকা সুজাতা এগিয়ে এসে বলল, বেরিয়ে যা আদিয়া, আজ আর বের হচ্ছি না সিম্মি। আদিয়ার মুখে নিজের নাম শুনে অবাক হয় সিম্মি, আর বলে, মানে কি বলতে চাইছো তুমি? সবটাই এখন ক্লিয়ার হবে।
তা সবাই প্রস্তুত তো চমক দেখার জন্য। আতিয়ার কথায় কেউ কিছু বলল না, আর আমিও বললাম না আমার যে কিছু প্রশ্ন মিলছে না যা আতিয়াই দিতে পারবে। আমার কথার মাঝেই আতিয়া বলতে শুরু করলো। গল্পটা শুরু হয়েছিল আজ থেকে 21 বছর আগে। সুজাতার বাবা আর আমার বাবা ছিল দুই বন্ধু। আমার বাবা আর সুজাতার বাবা বিয়ে করেছিল একসাথে। মাঝে হঠাৎ তাদের মধ্যে মনমালিন্য হওয়ায় তারা দূরে সরে যায় একে অপরের থেকে। এভাবেই বছরের পর বছর চলে যাচ্ছিল, কিন্তু তাদের কারোরই মিল মহব্বত হচ্ছিল না। কিন্তু ভাগ্যের পরিহাসে তাদেরই সন্তানদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, হয়ে ওঠে একে অপরের প্রাণ। আমার সবচেয়ে কাছের ছিল সুজাতা। তাই বাবাকে একদিন ওর সম্পর্কে বলাতে বাবা আমাকে কিছু কথা বলেছিল যা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই বলেই থেমে যায় আতিয়া। ওর থামাতে সকলেই ওর মুখের দিকে তাকিয়ে রয়, আর আমিও বললাম, থামলি কেন? আতিয়া আমার দিকে তাকিয়ে লম্বা শ্বাস নিয়ে আবার বলতে লাগলো, কথাগুলো হলো, সুজাতার বাবা একটি নয় দুটি বিয়ে করেছে। তার প্রথম পক্ষ সুজাতার মা, আর দ্বিতীয় পক্ষ আমার বয়ফ্রেন্ড অভির মা। অভিকে অনেকেই চিনবেন না, কিন্তু তাকে সুজাতা চেনে। অভির মাকে দেখে সুজাতার বাবা পাগল প্রায় হয়ে যায়। এইসব পাগলামি সহ্য করতে না পেরে অভির মা সুজাতার বাবাকে বিয়ে করে। বছর ঘুরে জন্ম নেয় অভি। কিন্তু দ্বিতীয় পক্ষের ইচ্ছে ছিল মেয়ে হওয়ার, কিন্তু দুর্ভাগ্য এই যে তিনি অভি হওয়ার পর মাতৃত্ব লাভ করার ক্ষমতা হারায়। আর তার 2 বছর পর জন্ম নেয় সুজাতা আর স্বামী। তখন দ্বিতীয় পক্ষের আবদার থাকে যে এক মেয়েকে নিজের কাছে রাখা। আর সুজাতার বাবাও বেশির আবদার রাখতে 10 মিনিটের বড় মেয়ে স্বামীকে দিয়ে দেয় তাদের কাছে। আর সুজাতা থেকে যায় তার বাবার কাছে। সুজাতার মাকে সুজাতার বাবা ভালোবাসলেও অতি দুর্বল ছিল অভির মায়ের প্রতি। হঠাৎ অভির মা হার্ট অ্যাটাক করে, যখন তখন মারা যায়, আর এই খবর দেয় বাচ্চা ছেলে অভি। অভির তখন 7 বছর। মায়ের সাড়া না পেয়ে দারোয়ানকে বলে বাবার নাম্বারে কল ঢুকায়, আর সেদিন ছিল সুজাতার সাথে। তাই উপায় না পেয়ে অ্যাক্সিডেন্টের অভিনয় করে সহজেই বোকা বানিয়ে চলে যায় সুজাতার বাবা। দ্বিতীয় পক্ষের প্রতি এতই দুর্বল ছিল অল্প বয়সী সুজাতার কথা মাথায় নেয়নি। তারপর থেকেই শুরু হয় নতুন যুদ্ধ। দ্বিতীয় পক্ষের মৃত্যুতে দিশেহারা হয়ে যায় সুজাতার বাবা। প্রথম পক্ষকে দ্বিতীয় পক্ষের কথা বলা তো যাবেই না। তাই নিরুপায় হয়ে তিনি সিদ্ধান্ত নেন যে ছেলে আর স্বামীকে নিয়ে বাকিটা জীবন কাটাবে, আর তার টাকা থাকায় সে লোকের মৃত্যুকে নিজের বানিয়ে গল্পটা সেখানেই থামিয়ে দেয় সুজাতার বাবা। আড়াল থেকে প্রথম পক্ষকে দেখে কষ্ট হলেও তিনি 2 বাচ্চার দায়িত্বের কথা ভেবে আর আগাননি। তারপর এভাবেই চলতে থাকে দিনগুলি। হঠাৎ দেখা হয় আমার বাবার সাথে। বাবাকে 7-5 বুঝিয়ে পাঠানো হয়। কিন্তু একদিন বাবা তাকে হাতে নাতে ধরে, যে কারণে সুজাতার বাবা মিথ্যে বলতে পারেননি সেদিন। তারপরই এইসব কথা আমার বাবাকে বলে। তাদের এই স্কুল কথা আমি আড়াল থেকে শুনেছিলাম। হ্যাঁ জানি গোপনে কারোর কথা শোনা ভালো নয়, কিন্তু যেখানে আমার বেস্ট ফ্রেন্ড এর পরিবার নিয়ে আলোচনা, সেখানে নিজের কৌতূহল দমিয়ে রাখতে পারিনি। আর সেই রুম থেকে যাওয়ার আগে সুজাতার বাবাকে আমার বাবার বোঝানোর কিছু বাক্য। আঙ্কেল চলে আসার পর বাবাকে জিজ্ঞাসা করলে ব্যাপারটা আমার কাছে পুরোটা পানির মতো পরিষ্কার হয়ে যায়। আর সেই 2 সন্তান হলো অভি আর স্বামী। কিন্তু আমি জানতাম না যে আমারই বয়ফ্রেন্ড অভি আঙ্কেলের সেই অভি। এক্ষেত্রে দেখা যায় যে একমাত্র অভি আর স্বামীর কারণেই সুজাতা পেল না তার বাবা, আর সুজাতার মা পেল না স্বামী। স্বামী বেঁচে থাকতেও বিধবা বেশে দিনের পর দিন কাটিয়েছেন। কিন্তু অভি পুরোপুরি উল্টো ধারণা নিয়ে বড় হয়েছে। ছোটবেলা থেকে মা না থাকার কারণ বাবাকে জিজ্ঞাসা করলে না পেয়ে অবশেষে সে জানতে সক্ষম হয়। তবে থেকেই সে মনে করে যে তার পরিবারে মা না থাকার জন্য দায়ী একমাত্র সুজাতার পরিবার। এইসব ধারণা থেকেই অভির প্রতিশোধ নেওয়ার স্পৃহা সৃষ্টি হয়, আর তাই মায়ের ব্যাপারে নিজের ধারণা বোনকেও দেয়, যে কারণে বোনও প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগে। আর তাই অভি আমাকে এইসব জানিয়ে যখন সুজাতাকে সরাতে চাইল, তখন আমি সম্মতি না দিলে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে রাজি করাই। তাই সেদিন মার্কেটে প্ল্যান অনুযায়ী সুজাতাকে নিয়ে অজ্ঞান করে সেখানে স্বামীকে সুজাতা হিসাবে রাখা হয়। আমি তখন অভির প্ল্যান সম্পর্কে জানতাম না। যখন জানলাম তখন স্বামীর সাথে কথা বলতে এলে সুজাতা হয়ে যাতা বলে দেয়। আর এইসব অভির কামে গেলে অভিও আমাকে আটকে রাখে। আর স্বামী জানতো না যে আমি অভির প্রেমিকা।
সুজাতার বাবা কোথায়? কান্না মিশ্রিত কণ্ঠে আঁচড়ে মুখ চেপে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করে সুজাতার মা। গত 7 দিন ধরে তিনি হাসপাতালে। কেন? ক্যান্সারের লাস্ট স্টেজে উনি। কি হোক? বাড়ির সকলের মুখ থেকে বেরিয়ে আসে একই কথা। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে সুজাতার পরিবার। সকলের চোখে পানি আছে। কিছুক্ষণ আগে ডাক্তার জানিয়েছে যে বাঁচার সম্ভাবনা খুবই কম। সবাই দোয়া করছে যেন সুজাতার বাবা সুস্থ হয়ে যায়, এদিকে অভি নিজের করা ভুল বুঝতে পারে। সুজাতার মা তার বড় মেয়ে আর স্বামীকে পেয়ে খুশি হলেও স্বামীর করা বিশ্বাসঘাতকতার জন্য কিছুটা ক্ষুণ্ণ আছেন। এই মুহূর্তে সুজাতার বাবার সুস্থ হওয়াটা খুব জরুরি। স্বামী তার করা অপরাধগুলো স্বীকার করে বাবার অবস্থার জন্য মায়ের কোলে গুটিয়ে আছে। আর অদূরে দাঁড়িয়ে আছে সুজাতা। আজ তার বলার কিছুই নেই। যে বাবাকে এত ভালোবাসতো সেই যখন তার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করলো, তখন আজকের দিনে তার আর কিছুই বলার রইল না। সুজাতার বাবা সুস্থ হয়েছে আজ 4 দিন হলো। ধরতে গেলে তার বেঁচে যাওয়াটা এক প্রকার মিরাক্কেল। না হলে তার বাঁচার সম্ভাবনা ছিলই না। জ্ঞান ফিরে সুস্থ হয়ে যখন নিজের পরিবারের মানুষদের দেখতে পেল, তখন সে অনুতাপে মাথায় নিচু করে থাকলো। হসপিটালে যখন সুজাতার দিকে তাকিয়েছিল, তখন সুজাতা ঘৃণা ভরা দৃষ্টি দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। সেই যে গিয়েছিল আর সামনে আসেনি। সুজাতার বাবার খাবার অভিনয় তো সামনে দিয়ে যায়। সব খেয়াল ওরা দুজনেই রাখে। বাকিরা আড়াল থেকে শুধু সাহায্য করে। সুজাতার মা কি করবে ভেবে পায় না। এদিকে সুজাতাকে সামলাচ্ছে আতিয়া। আমি আসছি বলি আতিয়াকে। আর সৌজন্যর কাছে চলে যাই। সৌজন্যার কাছে গিয়ে জিজ্ঞাসা হয়ে তাকাতেই সৌজন্য বলা শুরু করে, আমি 2 মাস ট্রেনিং এর জন্য দেশের বাইরে ছিলাম। আর যেদিন ফিরলাম সেদিন খাবার টেবিলে ওই সব ঘটনা ঘটেছিল, যার কারণে আমি কিছুই বলতে পারিনি। এর মধ্যে তোমার মতো সেজে থাকা মেয়েটাকে আমার বেশ রহস্য মনে হয়েছিল, তাই আর তার সাথে আর বাড়িয়ে কিছু বলতে যাইনি। এবার তো সব পরিষ্কার হলো তোমার কাছে, আর সত্যি ওর সাথে আমার কিছুই হয়নি। যদি তুমি বিশ্বাস না কর তাহলে ওকে জিজ্ঞাসা করতে পারো আর বাড়ির সকলকে। সৌজন্যের কথা শুনে শান্তির শ্বাস ফেললাম। আর কিছু না বলে সশব্দে তাকে জড়িয়ে ধরলাম হাসপাতালের লোকের মাঝেই। আর ঠুকরে কেঁদে উঠলাম। এতক্ষণ কিনা কি ভেবে নিজেকে কষ্ট দিলাম, অথচ সত্যিটাই জানলাম না। ওই সব কথা মাথায় আনতেই বুকের বাসটা কেমন যেন চিনচিন করছিল। আমি আর যাই পারি এই মানুষটাকে কারো সাথে ভাগ করতে পারবো না, হোক সেটা নিজের আপন জন কিংবা দূরের। যে জিনিস আমার সেটা একান্তই আমার। সৌজন্য আমাকে বুঝিয়ে অল্প কিছু খাবার খাইয়ে দিল। আমাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তাকিয়ে রইলাম সামনের দিকে। মেয়েটা আমাকে দেখা মাত্রই মাথাটা নিচু করে ফেলল। অনেক মান অভিমান কথা কাটাকাটির পর জোড়া মিলল আমাদের পরিবার। অভি আর আতিয়াকে বাসার সবাই মেনে নিয়েছে। আমার ওর বাবা মা আর আমার মধ্যে আবার সম্পর্ক ঠিক হয়েছে। আজ অভি আর আতিয়ার বিয়ে। অবশেষে বিয়ের কাজকর্ম সেরে উঠে গেলাম নিজের রুমে। এক পলক নিজের রুমটাই তাকিয়ে রইলাম। রুমের সবকিছুই ঠিক আছে, শুধু ঠিক নেই জিনিসপত্রগুলো। সবগুলো স্বামীর ব্যবহৃত জিনিস, যা দেখে বিরক্তিতে আমার কপাল কুঁচকে এলো। তাই চিল্লিয়ে মাকে ডাকা শুরু করলাম, এই জিনিসগুলো এক্ষুনি আমার সামনে থেকে সরাও। আমার কথা মায়ের কাম অব্দি পৌঁছানোর সাথে সাথে স্বামীর জিনিসপত্রগুলো নিয়ে বেরিয়ে গেল। আমিও যেন হাফ ছেড়ে বাঁচলাম। আমার চিল্লাচিল্লি শুনে কিছুক্ষণ পর আসে সৌজন্য। কি ব্যাপার, চিল্লাচ্ছ নাকি? হ্যাঁ। কারণ কি? তোমার আর আমার রুমে আমার বড় বোনের জিনিস কি করবে? এতদিন তো ওই সুজাতা ছিল। কি বোঝাতে চাইছো? মানেটা খুব সিম্পল। আমাকে বুঝিয়ে বললে আমি খুশি হতাম। আরে বাবা, তুমি কি এটা বোঝো না যে ওই মেয়েটা এই ঘরে ছিল এতদিন তো ওর জিনিস থাকবে না, তোকে আরেকজনের জিনিস থাকবে। এখন তো জানা হয়ে গিয়েছে কে আসল সুজাতা আর কে নকল সুজাতা। তাহলে এতদিন পর্যন্ত এই ঘরে কেন ওর জিনিস থাকবে? ভালো, যাও তাহলে ওর সাথেই থাকো। ভালো কথা মনে করেছো। তোমার সাথে এ ব্যাপারে আমার একটা কথা আছে। গাম্ভীর্যের ভাব টেনে জলদি বলে ফেলো, আমি ঘুমাবো।
এতদিন তো সুজাতা সেজে তোমার বোন ছিল, তাই ওর উপর মায়া হয়ে গিয়েছে। কি বলতে চাইছো তুমি? কথা শেষ করতে না দিয়ে তুমি যেটা ভাবছো। কি ভাবছি আমি? মানে তুমি যেটা ভাবছো আমি সেটাই বলতে চাইছি। আমি কিছু ভাবছি না, আর ভাবলেও তোমার সাথে মিলে যাবে না, তাই যা বলার স্পষ্ট ভাবে বলো। আমি বলতে চাইছি যে আমি আবার বিয়ে করতে চাই। কি? কাকে? তোমারই বড় বোনকে। কিন্তু কিভাবে? আর তখন তুমি আমাকে যেসব বলেছিলে তা যদি সত্য হয়, তাহলে এসবের মানে কি? আমি কি একবারও বলেছি ওগুলো সত্য? মানে কথায় কথায় মনে মনে করো কেন? আমি তোমার এত জটিল কথা বুঝতে পারি না তাই। আচ্ছা তাহলে পুরোদমে বলছি, তুমি শুনে নাও। হ্যাঁ বলে ফেলো। তোমার বোন আমার সামনে ছিল এতদিন, আর আমার ঘরে থাকায় আমার কিছুটা মায়া হয়ে গিয়েছে, তাই আমি চাইছি তোমার বড় বোনকে বিয়ে করতে, আর এতে তোমার অনুমতি প্রয়োজন। আমি জানি এতে তোমার আপত্তি করার কিছুই নেই, কারণ ও তোমার নিজেরই বড় বোন। একসাথে দু বোন সংসার করবে, আর কি চাই? এ তো অনেক। সৌজন্যের কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে এক পলক তাকিয়ে রইলাম তার দিকে, আর বললাম, ভালোবাসো না আমাকে? হ্যাঁ বাসি। তোমাকেও বাসি, তোমার বড় বোনকেও বাসি, তাই তো বিয়ে করতে চাই। ঠিক আছে, অনুমতি দিলাম, আমার সতীনের ঘর করার ইচ্ছা নেই, তাই বিয়ে করে নিও। আমি পরিবারকে বুঝিয়ে ডিভোর্স দিয়ে চলে যাব তোমাদের জীবন থেকে, চিন্তা করো না। যদিও আমি এটা করতাম না, কিন্তু দেখলাম স্বামী তোমার প্রতি দুর্বল, আর তুমিও। এই বলে চলে আসলাম সৌজন্যের রুমের বাইরে। বাইরে এসে যাকে দেখলাম তাদের ঘৃণায় আমার শরীর রিরি করে উঠল। বাইরে এসে স্বামী আর মাকে দেখলাম, দাঁত কেলিয়ে হাসছে। আমি তাদের পাত্তা না দিয়ে চলে আসলাম আমার আগের রুমে। ঘড়িতে তখন 10:45। তার মধ্যেই মা এসে আমাকে এক গ্লাস দুধ দিয়ে গেল। আমার আবার দুধ না খেলে ঘুম হয় না, তাই মা চলে যেতেই ফ্রেশ হয়ে দুধ খেয়ে গ্লাসটি টেবিলে রেখে দিলাম। আগের তুলনায় আমার এখন বেশি ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে গেলাম। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার টুইন্স। সকলের গলা একসাথে শুনতে পেলাম। আমি হাতুড়িয়ে চোখের বাঁধনটা খুলে পরিস্থিতি বোঝার চেষ্টা করলাম, কিন্তু আমি ব্যর্থ হলাম, কারণ চারদিকেই অন্ধকার। তাহলে আমাকে উইশ করলো কে? আর আজ কি আমার জন্মদিন? না, তেমন তো মনে হয় না। ঘুটঘুটে অন্ধকারে অস্তিত্ব পেলাম সাদা রঙের একটা দেয়াল ঘড়ি, যেটার কাঁটা 12টায় বাজতেই টন টন শব্দ করে উঠল, সেই সাথে ছাদের লাইট অন হয়ে গেল। ছাদটা যা চমকপূর্ণ করে না সাজালেও পরিবারের হাতে থাকা আমার আর স্বামীর একটা ছবিতে আমি আটকে গেলাম। ছবিটা অসম্ভব সুন্দর হয়েছে। খেয়াল করলাম আমার অপোজিটে স্বামী দাঁড়িয়ে। তাকে বেশ সুন্দর লাগছে। নীল রঙের গাউন, হিজাবের উপর ক্রাউন, সব মিলিয়ে মাশাআল্লাহ। আমার দিকে তাকিয়ে লক্ষ্য করলাম আমার ও স্বামীর মতো সাজ। কিন্তু এইসব হলো কখন? আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর তো আর মনে নেই। আমার অবাক হওয়া দেখে স্বামী সহ সকলেই অট্ট হাসিতে ফেটে পড়ল। এইসবের মানে কি? রেগে গিয়ে বললাম। আর তখনই কানের পাশে এসে সৌজন্য বলতে লাগলো, হ্যাপি বার্থডে মাই ডিয়ার ওয়াইফ। সৌজন্য রেহিন কণ্ঠের সাথে আমি দ্বিতীয়বার পরিচিত হলাম। অদ্ভুত এক শিহরণ পেয়ে গেল শরীরে। আমার ভাবনার মাঝেই আবার বলে উঠল, কি পাখি, ভুলে গিয়েছিলে বুঝি আজকে কত তারিখ? সৌজন্যর কথা মতো মনে করে দেখলাম আজ 7ই ডিসেম্বর, মানে আমার জন্মদিন। আর এরা সবাই আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে আমি ভাবতেও পারিনি। অবাক চোখে তাকিয়ে রইলাম আমার পরিবারের দিকে। সকলের মুখে অনেক এক হাসি। পাশ থেকেই মা বলে উঠল, এইসব কিছু স্বামীই করেছে। মানে কি করেছে ও? মানে সবকিছু। বুঝিয়ে বলবে কি আমাকে? মানে তোকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যানটা ওরই ছিল। ওর নাকি এক বন্ধু 6ই ডিসেম্বর জন্মদিন ভেবে ওকে উইশ করে বসে, আর ওর মাথায় আসে 7ই ডিসেম্বর তোদের জন্ম। আমাদের সকলকে জানায়, তারপরেই সব প্ল্যান হয়। তোর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে তোকে রেডি করানো থেকে জামা পছন্দ সব স্বামী করেছে।
পরিশেষে এটাই যে সব ক্রেডিট সৌজন্য আর স্বামী। আমার জন্য চিন্তা করতে দেখে স্বামীকে জড়িয়ে ধরলাম। সবাই এতে অবাক হলো। অবাক হওয়ারই কথা, কারণ এতদিন সবার মধ্যে সব ঠিক হলেও আমাদের দু বোনের কোনো মিল হয়নি। আমি কান্না করছি আপুকে জড়িয়ে, আর আপু আমাকে সান্ত্বনা দিচ্ছে। এমনই এক সুন্দর মোমেন্ট ক্যাপচার করে নেয় আমার জামাই ওরফে সৌজন্য। তার কাণ্ড দেখে বাড়ির সবাই খিলখিলিয়ে হেসে উঠল, সেই সাথে আমিও। আমার হাসির দিকে বাবা আনমনে চেয়ে আছে, যেন এটারই অপেক্ষায় ছিল বাবা। বাবার চোখে মুখে অনুতপ্তের আভাস পেলাম, আর এই বয়সে আর কষ্ট দিতে চাই না, তাই বাবার সাথেও সব মান অভিমান মিটিয়ে নিলাম। সবাই এক সিরিয়ালে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম ফ্যামিলি ফটো হিসেবে। সবশেষে কেক কেটে সবাইকে খাইয়ে নিচে গিয়ে ফ্রেশ হলাম। নিচে নামতে যাব অমনি সৌজন্যর ঘর থেকে স্বামীকে বের হতে দেখলাম, আর এটা দেখা মাত্রই মনে পড়লো ঘন্টা দিনেক আগের কথা। ক্রোধে আমার চোয়াল শক্ত হয়ে আসলো। এদিকে নিচ থেকে ডাক পড়লো আমার। মা আমার নাম ধরে বারবার ডাকছে। আমিও কিছু না বলে নর্মাল হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি মা পায়েস বাটিতে বেড়ে রাখছে। জন্মদিনে আর যাই হোক না হোক মায়ের হাতের পায়েস খাওয়া লাগবেই। অতঃপর খাওয়া শেষে উপরে আসলাম আমার রুমে। যাব না তার ঘরে। চেয়েছেটা কি? নতুন বউ আনবি তো তাকে নিয়ে থাক, আমার সাথে ঢং করতে আসবি কেন? আর তখন স্বামীর আদিক্ষেতা করার কারণ আমার সামনে আসলো, কারণ স্বামী আমার মন জয় করার জন্য এইসব করছে, কারণ ভাগ বসাবে আমার জামাইয়ের উপর। শখ আর ঢং দেখলে বাঁচি না। এইসব আবল তাবল ভেবে যেই না খাটে যাব অমনি আমাকে কোলে তোলে নিল কেউ। চেঁচাতে যাব তো আমার মুখ চেপে ধরলো। অতিরিক্ত ছোটাছুটির কারণে আগন্তুক ব্যস্ত পায় অন্ধকার একটা রুমে আমাকে নামালো। আমি দিক বিদিক না বুঝেই বলতে লাগলাম, আমি কে আপনি জানেন? মিসেস সৌজন্য। আমার গায়ে একটা আঁচড় লাগলে আপনাকে জানে মেরে ফেলবে সৌজন্য, আর আপনি আমার বাড়িতে এসে আমাকেই কিডন্যাপ করছেন। আমার কথা শুনে আগন্তুক মনে হয় ক্ষীণ হাসল, যা অন্ধকারে আমার বোধগম্য হল না। আমার কথার উত্তরে সে বলে ওঠে, আমার জিনিস আমি নিব, যা ইচ্ছে তাই করব, এতে কার কি যায় আসে? আর এই মেহরাব কাউকে ভয় পায় না। মেহরাব নামার কণ্ঠ শুনে আমার আর বুঝতে বাকি রইল যে কে। স্বয়ং সৌজন্য ওরফে মেহরাব। ওর পুরো নাম সৌজন্য মেহরাব। তাই ওর কথায় পাত্তা না দিয়ে বলতে লাগলাম, লজ্জা করে না? আমাকে কোলে নিচ্ছ চুরের মতো, যাও তোমার প্রেমিকার কাছে। প্রেমিকাকেই তো কোলে নিয়েছি। পাগল হয়ে গিয়েছ হয়তো, তাই না? ধুম, আমার বউয়ের পাগল। এই বলে আমাকে কোলে নিয়ে আবারও ছুটল বাইরে। চেঁচাতে যাব অমনি বলল, এবার যদি তোমার মুখ থেকে কিছু শুনেছি তবে কোল থেকেই ফেলে দেব। ওর এমন হুমকি শুনে কেবলা মার্কা একটা শুকনো হাসি দিয়ে চুপ করে রইলাম। দেখি সে আমাকে নিজের রুমে নিয়ে এসেছে। বিছানায় এনে ধবাস করে ফেলে দিল, আর আমি তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। এটা কি হলো? এতক্ষণ চেঁচানোর শাস্তি? তুমি জানো আমি কোমরে ব্যথা পেয়েছি। জানি, কিন্তু এখন তুমি পাওনি। কিভাবে বুঝলে? এক তো আমি ব্যথা বাবার মতো ফেলে দিইনি, আরেক তো তুমি যে ধাঁচের মানুষ হয়ে বাবা কোমর ভাঙলে এতক্ষণে তোমার বিলাপ শুনতে পেতাম। অথচ দেখো দিব্যি তুমি আমার সাথে সাথে তর্ক করছো। চুপ একদম। এখন শুরু করবা তো তোমাকে আজ আছাড় না দিয়ে ছাড়বো না। তুমি সবসময় এরকম কেন করো? কেমন করি? আর তুমি আমার বোনকে আমার সতীন বানাবে বলেছ। থাকবো না আমি তোমার সাথে। আরে পাগলি, তখন তো এমনি রাগানোর জন্য বলেছিলাম, আর সারপ্রাইজ দেবো তাই একটু রাগালাম, এই আর কি। সবই বুঝলাম।
কিন্তু তুমি তো নিমপাতা। মানে অন্যদের স্বামীরা কত রোমান্টিক হয় আর তুমি পুরাই নিমপাতা। ওয়াক। থু। কি হোক, আমাকে তুমি থুতু দেও তো? তুমি তো এটারই যোগ্য। তবে রে, এই বলে আমাকে ধরতে গিয়ে পায়ে ল্যাং দিয়ে তাকে ফেলে দিয়ে খিলখিল করে হেসে উঠলাম। কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলাম খাটের কোণে থাকা লোহায় সৌজন্যর পা বিঁধে রক্ত বের হচ্ছে। আর সৌজন্য আমার মুখের দিকে তাকিয়ে আছে। তার পা দেখে বোঝা যাবে যে সে যথেষ্ট ব্যথা পেয়েছে, কিন্তু আমার দিকে তাকানোর ফলস্বরূপ ব্যথাটা উপলব্ধি করতে পারছে না। আমি তার দিকে ব্যতিব্যস্ত হয়ে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে পায়ের কাছে গেলাম। পা ধরতেই আমার থেকে পা সরিয়ে নিল সে, আর বলল, কি করছো কি? পায়ে হাত কেন দিচ্ছ? তোমার পা থেকে রক্ত ঝরছে। আমার কথা শুনে পায়ের দিকে তাকিয়ে দেখে সত্যিই রক্ত পড়ছে। তাই আমি উচ্ছ্বত না ভেবে পায়ে ফার্স্ট এইড করতে নিলাম। সরিয়ে নেওয়ার চেষ্টা করতেই চোখ রাঙিয়ে দিলাম। প্রায় সেইটুকুতেই সাহেব স্বাস্থ্য হয়ে গেছে। ফার্স্ট এইড করে বক্স রেখে তার কাছে আসতেই আমার কোমর জড়িয়ে ধরল। কিছু বলার আগেই আমাকে আস্তে করে বিছানায় শুয়ে দিল। আমি তো তার কর্মকাণ্ড দেখে ড্যাবাড্যাব করে তাকিয়ে আছি তার দিকে। আমার চোখগুলো আরো বড় হলো যখন সে আমার গায়ে কামড় দিল। জিজ্ঞাসা হয়ে তাকাতেই বলল, লাভ বাইট। এই বলেই দাঁত কেলিয়ে দিল। তার চাহিদাগুলো আরো বাড়তে থাকলো আর আমিও বাধা দিলাম না। প্রায় অনেকদিন পর তাকে কাছে পেলাম। নিষেধ করি কি করে? পানির ছিটে মুখের উপর পড়তেই চোখ খুলে ফেললাম। তাকিয়ে দেখি সাহেব আমার রেডি হয়ে চুল মুছছে। এতদিন শুনেছি স্ত্রীর চুলের পানিতে ঘুম ভাঙ স্বামীরা, আজ আমি উল্টো এক বাস্তবতার সাথে পরিচয় হলাম। তবে আমার সাহেবকে বড্ড স্নিগ্ধ লাগছে। সাহেব আমার শ্যামবর্ণের হলেও বড্ড বেশি মায়াবী। ভীষণ রকম ভালোবাসি তাকে। নজর দিয়ে নাবো। উঠে ফ্রেশ হয়ে আসুন তো দেখি, আজ সারপ্রাইজ আছে একটা। আমার জামাই নজর দিলে আমি দিব, তাতে কোন সৌজন্য কি? ভালোই কথা শিখেছ। সব তো তোমার থেকেই শেখা বাকি। এই বলে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে টানা 1 ঘন্টার এক গোসল করলাম। বের হয়ে দেখি সাহেব আমার বসে বসে ফোন টিপছে। গেলাম তার কাছে। জিজ্ঞাসা হয়ে বললাম, কি সারপ্রাইজ দিবে শুনি? আমার প্যান্টের পকেট থেকে চাবিটা নাও, কাবার্ড খুলে ডান পাশে একটা হাইডিং বক্স আছে, সেখানে চাবিটা দাও আর জিনিসপত্র বের করো। তার কথা মতো আমিও কাজ করলাম আর পেলাম নীল আর হলুদে মোড়ানো বক্স আর একটা ডায়েরি। এগুলো তার কাছে নিয়ে যেতেই সে ফোনটা নিয়ে আমাকে তার করে বসালো। ডায়েরিটা আমার হাতে দিয়ে বলল, এটা আমার বউকে নিয়ে লেখা সব অনুভূতি। কি? হুম। আমি আমার বউ পাখিকে অনেক আগে থেকেই ভালোবাসি। অপেক্ষা শুধু আমাদের বিয়ের পরের তোমার জন্মদিন। তাই। হুম। আচ্ছা। নীল রঙের হাফ সিল্কের অসম্ভব হাতের কাজ করা একটা শাড়ি আমার হাতে তুলে দিয়ে বলল, আমার হাতে কাজ করা শাড়ি? তুমি নিজ থেকে কাজ করেছ? আমার জন্য? হুম। এত চিন্তা করতে হবে না। ভালোবাসার জন্য এইটুকু সামান্য, যাই হোক বিকেলে পড়বে, আমরা বেরবো। ভালোবাসি সাহেব। আপনাকেও সাহেবা। এইভাবেই সারাদিন কেটে গেল। গড়িয়ে আসলো বিকেল।
ঘড়িতে তখন 3:45। সাহেব আমার তাড়া দিয়ে গেল রেডি হবার জন্য। তাই হাত মুখ ধুয়ে শাড়ি বের করলাম পরব বলে। শাড়ি খুলে আঁচলের দিকে তাকাতেই আমি আরেক দফা চমকালাম। কারণ নীল শাড়ির আঁচলের দিকে সৌজন্যতা লিখে আর্ট করা খুব নিপুণভাবে। যাই হোক, পরে নিচে নেমে এলাম দ্রুত। বাইরে থেকে সাহেবের গলার আওয়াজ শোনা যাচ্ছে। তাকে আসছি বলে বাড়ির সকলকে বলে বললাম। বাইরে দাঁড়িয়ে দেখি আমার একমাত্র স্বামী সাহেব আজকে হিমু সেজেছে। কাছে গিয়ে বলতে লাগলাম, কি ব্যাপার সাহেব, আজ হলুদ কেন? সুজাতার হিমু সাজতে নিচ্ছে জাগলো, তাই। তুমি পারো বটে, কেন ভালো লাগছে না? ভালো তো লাগছেই, এখন অন্য মেয়েদের কাছে ভালো না লাগলেও হলো। কেন গো সাহেবা, এই অধম তো পুরোপুরি আপনার হাতের কবজায়। তবুও ভয় কিসের? ছেলে মানুষের বিশ্বাস করতে নেই, তবে সৌজন্যতার বাবাকে বিশ্বাস করাই যায়। সাহেবের মুখে এমন কথা শুনে কিছুটা চকিত হলাম। তাকে জিজ্ঞাসা করতে গেলেই ফের বলে ওঠে, রিল্যাক্স রায়বাঘিনী বউ। কি? আরে এমন ডাইনি টাইপ ব্যবহার শুরু করেছো কবে থেকে? আমি চটে কিছু বলতে যাব তার আগেই তার কথার আওয়াজ আসলো আমার কানে। আমাদের ফ্যামিলি প্ল্যানিং শুরু করে ফেলেছি আমি। আমি তো করিনি, তুমি নাই করতে পারো, বাট আই ওয়ান্ট টু বি ইউ চাইল্ডস ফাদার অ্যাট এনি কস্ট। পাগল হলে? হুম হলাম। এবার চল তো, তর্ক না করে দেরি হয়ে যাচ্ছে। আমার প্রশ্নের উত্তর সঠিকভাবে পাইনি কিন্তু। জানি রে বাবা, ওখানে গিয়ে বলবো। আপাতত চুপ। আমি তোমার বাবা হলাম কোন দিক দিয়ে? আমি তো ছেলেও না। সুজাতা চুপ করবি। আমাকে তুই করে বললে কান্না করতে যাব। ফের যদি মুখ থেকে বুলি ফুটেছে তো আজকে সত্যি স্বামীকে বিয়ে করে ওর সাথে লুতুপুতু করব। বসে বসে শুধু দেখবা। সাহেবের শান্ত হুমকিতে চুপ করে গেলাম। যদি সত্যিই করে নেয় তো আমার কি হবে? এই মানুষকে ছাড়া তো আমার পথও নেই। তাই অগত্যা চুপ করে গেলাম। বাইকে উঠে তার কোমর জড়িয়ে ধরলাম। কিছু পথ যেতেই নীরবতা উপেক্ষা করে আমাকে জিজ্ঞাসা করলো, মন খারাপ সাহেবা? তার এমন কথায় অভিমানটা যেন আরো গাঢ় হলো। তাই চুপ করে গেলাম। সেও আর কথা বাড়ালো না। প্রায় মিনিট 20 পর বাইক থামলো বিস্তর এক রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্ট বললে ভুল হবে, ধরতে গেলে আস্ত একটা হোটেল। কিন্তু সৌজন্য এখানে কিসের জন্য এনেছে? এটা তো ঘোরার জায়গা না। তবে কি সে আমাকে ফাঁকি দিল? পরক্ষণেই মন খারাপ হয়ে গেল। সাহেবের কথায় বাইক থেকে নেমে দাঁড়ালাম। সে ব্যস্ত পায়ে আমার হাত নিজের সঙ্গ মিশিয়ে হাঁটা ধরল সামনে। ভিতরে গিয়ে আমি অবাক। এ আমি কি দেখছি? মনে হচ্ছে যেন কাশফুলের গোডাউন, কিন্তু উত্তেজনায় সেগুলো তুলে নিতেও পারছি না। আমার এরকম অবস্থা দেখে আমার সাহেব নিজ উদ্যোগেই একটা কাশফুল তুলে এনে আমার হাতে দিলেন। আমার বিস্ময়কর চাহনি দেখে বলতে লাগলো, জানি এখন কাশফুলের মৌসুম না, কিন্তু এটা ধরতে গেলে কাশফুলের বাগান। আনাচে কানাচে যাই দেখবে সবই কাশফুল। তোমায় তো কাশফুল খুব পছন্দ, তাই ট্রেনিং এ সময়ের আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। বিয়ের পরেই এর কাজ শুরু হয়। মাস 2 হলো কমপ্লিট হলো। আর এটা সবটাই তোমার নামে করা। বিয়েতে তেমন কিছু গিফট দিতে পাইনি, তাই এটা দিলাম। কিন্তু এটা জানি এখন বলবে যে কিভাবে কি করব। আমি বলছি, শোনো, কোনো কাজই তোমাকে করতে হবে না। তোমার নামে অনারিটি আছে, তবে সেটা তোমার সাইনেই জোরালো হবে বেশ। তাই তোমার সাহেবের দেওয়া প্রথম গিফট ফেলতে পারবে না, আর সেই সাথে শর্ত হিসেবে তার বদলে আমাকে কিছু দিতে হবে। কি দিতে হবে? সাহেব কিছু বলতে নিবে তার আগেই একজন সুঠাম দেহের কালো বেশধারী এসে বলল, স্যার, সব রেডি, প্লিজ কাম ইন ইউর প্রপার্টি। সাহেব তাকে ওকে বলে আবারও আমার হাতটা তার নিজের আয়ত্তে করে নিল। তাকে দেখেই বোঝা যাবে যে এই মানুষটার ব্যক্তিগত সম্পত্তি আমি। সে যাই হোক, খানিকটা ভেতরে গিয়ে দেখলাম গেট শেপে কিছু আয়োজন করা হয়েছে। লাল ফিতের বদলে আছে কাশফুলের সুন্দর এক রশি নেয়। কাশফুলের ও রশি হয় তা জানা ছিল না।
তবে সত্যিই বলতে হয় সাহেব আমাকে অসম্ভব ভালোবাসে। তাই এত ভালোবাসা দিয়ে পুরো গ্রাউন্ডটা চাকচিক্য করে তুলেছে। আমার ভাবনার মাঝেই সাহেব অ্যানাউন্স করে বলতে লাগলো, মনোযোগ প্লিজ। সকলেই জানেন এই অদ্ভুত গ্রাউন্ডটি তৈরি করার উদ্যোগ নিয়েছিলাম আমি। এটার জন্য অবশ্য আমার বেশ নাম ডাক হয়েছে। তবে এই সকল কিছুর মূলে রয়েছে আমার সহচারিণী, আমার অর্ধাঙ্গিনী মিসেস সুজাতা মেহরা। আজকে থেকে আমার মালিকানা তার নামে হস্তান্তর করলাম। আরেকটা কথা, সম্রাট যেমন তার প্রিয়তমাকে উপহার স্বরূপ তাজমহল বানিয়ে দিয়েছিল, আমিও তেমন আমার প্রিয়তমাকে তাজমহল না, আমাদের প্রেমের সূচনার একটি অংশকে কেন্দ্র করে একটি গ্রাউন্ড করে দিলাম। এটা সকলের জন্যই উন্মুক্ত। তবে শর্ত সাপেক্ষ থাকছে, অল্প টাকায় এটা পরিদর্শন করা যাবে, কিন্তু প্রবেশের সময় অবশ্যই পরিবারী হয়ে প্রবেশ করতে হবে। এরকম অনেক কথার সমাপ্তির পর অবশেষে কাশফুলে সুসজ্জিত ফিতা কেটে শুভ উদ্বোধন করলাম। সেই সাথে পথ শিশুদের খাবার দিয়ে কাশফুলে সজ্জিত বসার জায়গায় বসে সাহেবকে জিজ্ঞাসা করলাম, কি শর্ত বলুন সাহেব? আমি রাজি। সকলের জন্য উন্মুক্ত হওয়ায় এটা সহজেই আমি মেনে নিলাম। সাহেব আবার বলেছে, যদি শর্ত পূরণ না করি তো এটা পুরোটা বন্ধ করে দিবেন, আর আমি চাই না আমার জন্য শত শত মানুষ সাহায্য না পাক। এখানে সার্ভিস হিসেবে থাকা খাওয়া থেকে শুরু করে সব, তবে পথ শিশুদের জন্য বিনামূল্যে। তাই আর না করিনি। এই বলে ভেবে পেপারে রাখা কলমটা উঠিয়ে গুটি গুটি অক্ষরে পটু হাতে লিখলাম, মিসেস সৌজন্য মেহরা। আমার সাইনের উপর তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছিল সাহেব। অবিলম্বে বলল, এই তুমি কি আগেও এই সাইন দেওয়ার চেষ্টা করেছ? হুম। লজ্জা শরমের মাথা খেয়ে, কারণ যখন থেকে তার প্রতি ফুটবল ছিলাম তবে থেকেই তার নাম নিজের সাথে লাগাতে উঠে পড়ে লাগতাম, যার মধ্যে এই নাকটা অন্যতম। তাই জিজ্ঞাসা করার সাথে সাথে আর না ভেবে বলে ফেললাম, ওরে বাজি, আগে থেকেই আমার দিওয়ানা। হয়েছে হয়েছে, এবার তোমার শর্ত কথা বলো। এই বলে সাহেবের কথা মন দিয়ে শোনার জন্য পুরো মনোযোগ তাকে দিলাম। তবে তিনি যা বললেন এতে আমার শরীরে দরদর করে ঘাম ছুটতে লাগলো। বলতে লাগলাম, আবার কোনো ঝড় আসবে না না তো? এটা কি আমার আগের সৌজন্য? আপা, আমি আপনারই সৌজন্য। এতটা নির্লজ্জ কিভাবে হও তুমি? আজব, কি আজব? বলি, তোমার কি লাজ লজ্জা নেই? আছে তো, বুঝেছি। সেটা থাকলে ভরা মজলিসে এমন কথা বলতে না। ভাগ্যিস কেউ শুনেনি। তুমি কি চাও মানুষ শুনুক? যদি চাও তাহলে আবারও বলছি। বলতে নিবে অমনি হাত দিয়ে মুখ ধরলাম তার। বড্ড জ্বালায় এই লোকটা আমাকে। হাত ছাড়িয়ে আমাকে বলতে লাগলো, তুমি বললে এখনই শর্তের কথা বলতে, যেই বললাম অমনি নির্লজ্জ হয়ে গেলাম। আমার একটা ফুটবল টিমের সকল সদস্য উপহার দিতে হবে। এটা কোনো কথা? ব্যঙ্গ করে। হয়েছে বাবা, সরি, আর বলবো না। আচ্ছা একটা কথা বলো, কি তুমি কি এই শাড়িটা অন্য কারোর জন্য পরেছিলে? আরে ধুর, কি যে বলো না। তোমার জন্যই প্রথম কিছু করলাম। তুমি কি সজ্ঞানে শাড়ির কাজটা করেছি? হ্যাঁ রে বাবা। তাহলে শাড়ির আঁচলে সৌজন্যতা নামটা লিখলে কেন? ও, এই কথা। সৌজন্যতা হলো আমাদের ভালোবাসার প্রথম অংশের নাম, আর তাকে আমার কিছুদিনের মধ্যেই আপনার শরীরে থাকা চাই। কি এমন কি করলে স্বামীকে বিয়ে করে ফেলবো? পেয়েছ এক স্বামী, যাও তো ওর কাছে। না, সাহেবার কাছে থাকবো। আর কথা না বলে মুখ ফিরিয়ে নিলাম। সে আমার দিকে এক পলক তাকিয়ে একটা ছেলেকে ডেকে এনে ওভাবেই কয়েকটা পিক তুলল। তারপর ফোন নিয়ে কাকে যেন কল করে খাবার অর্ডার দিল। খাবার তো ঠিকই এনেছে, কিন্তু বিপাকে পড়লো তখন যখন রাগ করে খেতে চাইলাম না। পরে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমাকে খাওয়ালো। আর মোরা ভেঙে উঠে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। আহ, কি মনোরম দৃশ্য, প্রাণ জুড়িয়ে যায়। উঠে জানালার গ্লাসগুলো সরিয়ে পর্দা টেনে দিলাম। বিছানায় তাকিয়ে দেখলাম আমার সাহেবকে। উবুর হয়ে শুয়ে আছে, চুলগুলো পড়ে আছে এক কোণে, মুখে তৈলাক্ত ভাব। সাদা রঙের চাদরটা সাহেবের মোহনীয়তা যেন ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে চললাম ওয়াশরুমে।
গোসল করে বাইরে এসে বারান্দায় দাঁড়ালাম। পরনে কলাপাতা রঙের শাড়িটা যেন নিজের কাছেই বেশ লাগছে আমার। আসলেই মধুচন্দ্রিমার জন্য এই জায়গাটা বেশ, কিন্তু আমার ওর জন্য এ আর নতুন কি? এখানেই আমরা স্থায়ীভাবে থাকি। মা গত হয়েছে বছর 2 আগে, বাবা বৃদ্ধ। আফসোস যে আমি মেয়ে হয়ে মাকে নাতি নাতনি উপহার দিতে পারলাম না। কতটা ব্যর্থ আমি! গত 3 বছর যাবৎ কম চেষ্টা তো করিনি, কিন্তু সব চেষ্টায় বিফলে। ভাগ্য আমার সুপ্রসন্ন হয়নি, কিন্তু এর জন্য কেউ আমাকে একটা কথাও শোনান না। সবাই আমাকে বড্ড আদর যত্নে রাখে। এইসব ভাবতে ভাবতে প্রচন্ড রকম ভাবে গা গুলল, মাথা ঝিম মেরে উঠল। দৌড়ে ওয়াশরুমে গেলাম, বমি করে রুমে এসে শরীরটা এলিয়ে দিলাম বিছানায়। সৌজন্য হাতে মাথা রেখে ওকে ঝাপটে ধরলাম। হঠাৎ কি যেন মনে করে উঠে দাঁড়ালাম। ড্রয়ার থেকে প্রেগন্যান্সি কিটটা নিয়ে নিরাশ হয়ে ওয়াশরুম গেলাম আবার। জানি ফলাফল শূন্য হবে, তবুও বিফল চেষ্টা। এই নিয়ে 4 বার টেস্ট করা হবে, 3 বার হাসপাতালে, আর এখন করব। চোখ দিয়ে পানি পড়ছে অঝরে। কতটা বিফল আমি! কেন জন্ম হলো আমার এই পৃথিবীতে? নিজের প্রিয়কে আমি পিতার সুখ দিতে পারছি না, এটা ভেবেই শব্দ করে কেঁদে উঠলাম। আমার কান্নার আওয়াজে সৌজন্য উঠে গেল। কান্না করছি দেখে বিষয় জানতে চাইলে হাতে থাকা কিটটা লক্ষ্য করে সেটা হাতে তুলল, আর আমার দিকে অবাক করা চাহনি নিক্ষেপ করল। সাহেবের সারা শব্দ না পেয়ে কান্না ভেজা চোখ নিয়ে উপরে তাকালাম। সেও আমাকে ঝাপটে ধরে বাচ্চাদের মতো কান্না করে দিল। সেভাবেই বলতে লাগলো, সাহেবা তুমি মা আর আমি বাবা হচ্ছি। কথাটা শুনে আমার কান্না আচমকা থেকে গেল, আর এই বাক্যটা কানে পরপর বাজতে লাগলো। জিজ্ঞাসা হয়ে তাকাতেই কিটটা আমার দিকে ধরল, কিন্তু কিটটার কোনো পরিবর্তন পেলাম না। আমার মতে এখানে আমার প্রেগন্যান্সির নেগেটিভ এসেছে, কিন্তু সাহেব কি বলছে? পাগল হয়ে গেল না তো? তাকে সবটা খুলে বলতেই আমাকে বলল, ওরে বোকা বউ, এভাবে না, এইভাবে ধরে দেখতে হয়। হাতের মতো হয়ে গেলে তবুও এইটুকুনি জিনিস মনে রাখতে পারো না। আবার সে নাকি হবে এক বাচ্চার মা। তার কথা শুনে ফিক করে হেসে দিলাম, তবুও মনে সন্দেহ কমাতে গেলাম হাসপাতালে। আলহামদুলিল্লাহ, রিপোর্ট পজিটিভ। বাসায় এসে দেখলাম সকলের মুখে খুশির ঝলক আগের তুলনায়। সারা বাড়িতে মিষ্টি নিয়ে হই হুল্লোড় লেগে গেল, আর আমি তাদের আনন্দ ঘন পরিবেশটা উপভোগ করতে লাগলাম। নিজেকে বেশ পরিপূর্ণ লাগছে। বেশ শান্তি। শুকরিয়া আল্লাহর কাছে আমাকে নিরাশ না করার। এইভাবেই কেটে গেল সময়। জন্ম নিল সৌজন্য আর সুজাতার প্রতীক সৌজন্যতা। সবাই এইভাবেই ভালো থাকুক। শুকরিয়া। সমাপ্ত।